দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব অন্তর্বর্তী সরকারের প্রথম 6 মাসে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতির কতটুকু উন্নতি হলো বা কোন দিকে যাচ্ছে, একজন উদ্যোক্তার কাছ থেকে এইসব পর্যবেক্ষণ শুনবো। এবং আগামীতে যেহেতু একটা নির্বাচনের বছর, কিছু চ্যালেঞ্জ থাকবেই, এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে তারা কিভাবে চিন্তাভাবনা করছেন। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যান মানোয়ার হোসেন, তিনি আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। শুরুর আলোচনাটাই আপনার কাছ থেকে জানবো যে অন্তর্বর্তী সরকারের 6 মাস একজন ব্যবসায়ী হিসেবে, ব্যবসায়ী নেতা হিসেবে কিভাবে মূল্যায়ন করেন? ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ। আর আপনার গিয়ে সরকারের জন্য ডিফিকাল্ট ছিল বা আরও ডিফিকাল্ট হচ্ছে, একইভাবে আমাদের জন্য ডিফিকাল্ট থেকে আরও একটা ডিফিকাল্ট স্টেজে যাচ্ছে। এটা আমি বলবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইনহেরিট করেছে, অ্যান্ড তারপরে পারহ্যাপস যেভাবে হ্যান্ডেল করলে এটাকে একটু ঠিকের পথে নেওয়া যেত, ঠিক সেভাবে হ্যান্ডেল করা হয়নি। তাতে করে একজন উদ্যোক্তা হিসেবে আপনি কোন ধরনের অস্বস্তির মধ্যে পড়েছেন, বা আপনার অস্বস্তিটা আগের চেয়ে কতটুকু বেড়েছে? খুব কম বছরই গেছে লাস্ট 30 ইয়ার্সে যখন আমরা ইনভেস্টমেন্টে ছিলাম না, বাট এখন যেরকম আমরা একেবারেই ইনভেস্টমেন্টে নেই, কেননা সব কিছুই খুব আনসার্টেন মনে হচ্ছে। আমরা সবাই আশা করছি, দোয়া করছি যে সব কিছু ভালো হয়ে যাবে, কিন্তু আশায় দিয়ে তো আর ম্যাথামেটিক্স চলে না। আপনার গিয়ে এদিকে যে অবধি না আমি মাইন্ডে পুরোপুরি বুঝে যাব যে হ্যাঁ এখন আমরা একটা স্বস্তির দিকে যাচ্ছি, ওই অবধি নতুন ইনভেস্টমেন্ট আশা করাটা হবে ভুল। সব থেকে বড় জিনিস যেটা আমরা কয়েকবার তো ধরেন মিটিংয়ে বসেছি সরকারের বিভিন্ন মহলের সাথে, একটা জিনিস যেটা বারবার করে বলছি যে আপনি যে আপনার এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে, অর্থাৎ আমার এক্সিস্টিং বিজনেসকে আপনি বাঁচান, তারপরে আবার আপনি নতুন ইনভেস্টমেন্টের কথা আমাদের কাছে বলেন। আপনি এখনই প্ল্যান করছেন যে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট কী হবে। আমরা তো আমাদের কারেন্ট ইনভেস্টমেন্টটা নিয়েই স্ট্রাগল করছি। আগে আমাদেরকে আপনি আমাদের কারেন্ট বিজনেস পোর্টফোলিওগুলোকে ম্যানেজ করার বা এইগুলোকে ঠিকমতো ব্রিথ করার আপনি সিচুয়েশন তৈরি করে দেন। কোন ইন্ডিকেটরগুলো আপনাদেরকে বেশি ভোগাচ্ছে? আমরা যদি কয়েকটা ইন্ডিকেটরের কথা বলি, যে ব্যাংক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে, আপনারা নিজেরাও ব্যাংকের সাথে সরাসরি সম্পৃক্ত মালিকানায় এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ইনফ্লেশন একটা বড় ইস্যু ছিল নিশ্চয়ই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো এইগুলো বিচার বিশ্লেষণ করলে এই 6 মাসে কি কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি বলে মনে হয় আপনার? হ্যাঁ, আমার কাছে যেটা আমি প্রথমেই বললাম, আমার কাছে মনে হচ্ছে যে দিনকে দিন আমরা নিচের দিকেই যাচ্ছি, আমরা আরও ডিফিকাল্ট টাইমের দিকে চলে যাচ্ছি। অ্যান্ড আমার একটা ভয় যে এমন ডিফিকাল্ট টাইমে যেন না চলে যায়, এমনভাবে যেন পড়ে না যায় যে জায়গার থেকে উঠে আসা বিকামস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড আমি ইন্ডিকেটরের কথাগুলো না বলি, বাট আমি যেহেতু খুব প্র্যাকটিক্যাল, হাতে কাজ করে চলার মতো একজন লোক, পুরো বাংলাদেশ আমি জাস্ট ট্রাভেল করে আসলাম, পুরো বাংলাদেশ আমার ডিলার রিটেলার আমি বছরে একবার করে করার চেষ্টা করি। মানুষ এখন যেভাবে আপনার এদের আয়ের সাথে ব্যয়ের যে একটা বিরাট ন্যারো হয়ে গেছে, গ্যাপটা যে এত ন্যারো হয়ে গেছে, এরা ফার্দার অন্য কোনো কিছু চিন্তাই করতে পারছে না। আমরা যেরকম কনস্ট্রাকশন রিলেটেড প্রোডাক্টস তৈরি করি বেশি, আমি যে ইউনিটগুলো দেখি, এদিকে কারো এখন দেখার সময় নেই। এখন ওরা ওই যেটুকু আছে ততটুকু তার ভরণ পোষণের মধ্যেই চলে যাচ্ছে। বাইরে গিয়ে যে আরেকটু খরচ করবে, কেউ একটু ঘর বানাবে বা এই অ্যাক্টিভিটিসগুলো একেবারে স্থবির হয়ে গেছে। তো এখন যে সরকার আছে তারা তো আমাদের পর্যন্ত পৌঁছাতে পারবেন বড় জোর যদি চেষ্টা করেন। একটা ইলেক্টেড গভর্নমেন্ট যেরকম একটা সিস্টেম আছে তাদের, একেবারে গ্রামের মেম্বারের পর তাদের নেটওয়ার্কটা আছে, হ্যাঁ হ্যাঁ, তো এটা নেই। তা আমার মনে হয় যে কিছুটা তারা ডিসকানেক্টেড, তারা বোঝেন, কেননা কিছুদিন আগে ফাইন্যান্স অ্যাডভাইজার মহোদয়কে বলতে শুনলাম যে ব্যাংকগুলোতে টাকা নেই। তো আমি শিওর যে উনি জানেন,
কিন্তু প্রান্তিক লেভেলের ডিফিকাল্টিসটা কতটুকু এটা বোধহয় ম্যাগনিটিউডটা বোঝার ম্যাগনিটিউডটা বোধহয় উপলব্ধি করতে পারছেন না। মূল্যস্ফীতি প্রসঙ্গে আপনার অবজারভেশনটা জানবো। 2-3 মাসে আপনার গিয়ে মূল্য স্ফীতি বা ইনফ্লেশন কন্ট্রোলে চলে আসবে, এটা আমার মনে হয় যে ইমপ্র্যাকটিক্যালি না, শুধু ইম্পসিবল। এটার কারণটা হচ্ছে 6 মাসে 6-7% চলে আসবে। এটা কোন পিরিয়ডের সাথে কম্পেয়ার করে আসবে এটা আমি ক্লিয়ার না, বাট এদিক থেকে কেন ফেরত আসবে না, এটার সিম্পল কারণ হচ্ছে যে আপনি একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি। আপনি তো আপনার সব থেকে বড় কস্ট ফ্যাক্টরকে অলরেডি প্রায় ডাবল করে ফেলেছেন। এদিক থেকে যদি আপনি ডলারের দামটা কমাতে পারেন তাহলে আই উইল বিলিভ ইট যে আপনার গিয়ে ইনফ্লেশন কমবে। আপনি ব্যাংকের ইন্টারেস্ট রেট এখন 16%, 15%, 16%, এখন 16%। তো এইটার সাথে সাথে আপনাকে বাড়াতে হয়েছে, আই এগ্রি। আপনি ইউটিলিটিস, বিদ্যুৎ, এগুলোর কস্ট বাড়িয়ে দিয়েছেন। তো কিভাবে কমবে এই জাদুটা, আই এম মিসিং ইট। এটা আমি দেখি না যে এটা কমার কোনো সম্ভাবনা আছে আনলেস আপনার ডলারের দাম কমে আসে। আপনি যদি ব্যাংকের ইন্টারেস্ট সিগনিফিকেন্টলি না কমাতে পারেন। না, আমি আবারও ইনভেস্টমেন্টের প্রশ্নে আসবো যে আপনারা লাস্ট 30 ইয়ার্সের মধ্যে এবারই হয়তো প্রথম ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না এরকম একটা, বাট আমরা দেখছি অন্তর্বর্তী সরকার বিদেশি ইনভেস্টমেন্ট আনার ক্ষেত্রে খুবই আগ্রহী এবং তারা আশাবাদী যে ইনভেস্টমেন্ট চলে আসবে। আপনারা কি মনে করেন যে কতটা সহজ হবে? নাম্বার ওয়ান, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। দেখেন, আপনি যদি ওনারা আনতে পারেন, অফকোর্স ডক্টর ইউনুসের মতো একজন ফিগার আছেন, উনি গিয়ে কোনো জায়গাতে কথা বললেই হয়তো বা অনেক আপনার গিয়ে ইনভেস্টমেন্ট চলেও আসতে পারে, বাট এটা ইমপ্র্যাকটিক্যাল। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি নিজেই এখন একজন বাংলাদেশি হয়ে আমি ইনভেস্টমেন্ট বাংলাদেশে করতে চাচ্ছি না, আপনি একজন বিদেশি লোক, আপনার ক্যালকুলেশন, ডিউ ডিলিজেন্স তো আমার থেকে অনেক বেশি। আপনি যে ফট করে এদিকে এখন বাংলাদেশে ইনভেস্ট করবেন, আমার মনে হয় যে এইটাকে নিয়ে যদি বেশি আশাবাদী হয়ে যায় সরকার, তাহলে তারা রং জায়গাতে ফোকাস করবে। আমি আবারও বলবো যে কাম ব্যাক টু ইয়োর ওন ইনভেস্টার্স। হ্যাঁ, বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে, পিপল আর লুকিং অ্যাট বাংলাদেশ। এটা ইউজুয়ালি আমাদের মতো যে কোনো দেশ এরকম একটা পরিস্থিতিতে যায় তখন বিদেশিরা অপেক্ষা করে। ইলেকশন হওয়ার পরে, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পরে, মানুষের পার্টিসিপেশন ইন পলিটিক্স, গভর্নমেন্ট শুরু হওয়ার পরে তখন দেখবেন যে একঝাঁক বিদেশি ইনভেস্টর হঠাৎ করে চলে আসছে। এই মুহূর্তে সবাই কিন্তু পজ করে রেখেছে বাংলাদেশকে। আপনি নিজে সরাসরি ব্যাংকে নেতৃত্ব দিয়েছেন, ব্যাংক ব্যবসা আপনাদের। নতুন গভর্নর যখন দায়িত্ব নিলেন, একটা খুব ভঙ্গুর ব্যাংক ব্যবস্থা থেকে গেল 6 মাসে আমরা মোটামুটি দেখছি যে মোটামুটি স্থিতিশীল করার একটা চেষ্টা উনি করে যাচ্ছেন। কতটুকু আত্মবিশ্বাস ফিরেছে এতে উদ্যোক্তাদের মধ্যে? আমি ওনার সাথে ইন্টারাক্ট করেছি কয়েকবার, অ্যান্ড আই উড থিঙ্ক যে উনি এত বড় স্কেলে কাজ করে আসছেন এবং ওনার সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে যে উনি চাইলে ব্যাংকিং সেক্টরটাকে ঠিক করে নিয়ে আসতে পারবেন। এখন এই কথাটা কারো অ্যাগেনস্টে চলে গেলে আমি এক্সকিউজ মি, বাট উনি একা তো করতে পারবেন না, ওনার টিমকে নিয়ে করতে হবে। দেশ গড়তে হলে আগে গড়ার কাজে হাত দিতে হবে। আপনি ভেঙে চুরে সবাইকে মেন্টাল প্রেশারে রেখে করবেন কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো ওনার জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে। বাট বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়কে আমি যেটা দেখেছি, উনি চাইলে উনি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটাকে ঠিক করে নিয়ে আসতে পারবে, এটা আমরা বুঝে গেছি। আমাদের স্টিল, সিমেন্টস, এগুলো তো সরাসরি এটার কনজাম্পশনের সাথে আমাদের গ্রোথের একটা সম্পর্ক আছে। যদিও এবছর খুব ভালো গ্রোথ হবে আমরা সেটা প্রত্যাশা করি না, হবেও না হয়তো। তারপরেও আসলে এই সেক্টরের সিনারিওটা কেমন, লাস্ট 6 মান্থে কীভাবে বদলেছে? আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে সিমেন্ট ইন্ডাস্ট্রি এবং স্টিল ইন্ডাস্ট্রি 40% ক্যাপাসিটিতে অপারেট করছে। আমি সিমেন্ট প্লাস স্টিলের পাশাপাশি বলি যে এই দুটো ইন্ডাস্ট্রির সাথে 3600 পণ্য
বা সার্ভিস জড়িত আছে। অর্থাৎ এই দুটো ইন্ডাস্ট্রি, অর্থাৎ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্লো হয়ে যাওয়ার জন্য কিন্তু এক নাগারে ৩৬০০ প্রোডাক্ট বা সার্ভিসের উপরে চেইন এফেক্ট পড়েছে। চেইন এফেক্ট পড়ছে। তো এই সেক্টরটা কত ইম্পর্ট্যান্ট এটা এই একটা ছোট্ট ইস্যুর থেকে খুব ক্লিয়ার হয়ে যায়। অ্যান্ড আমরা যেটা ভাবি এবং আমরা যেটা বুঝতে পারছি যে কনস্ট্রাকশনে হয়তো প্রচুর আপনার গিয়ে যেটাকে কারাপশন বলি আমরা হয়, এইটা কিন্তু এই গভর্নমেন্টের একটা সাংঘাতিক সুযোগ দু একটা বড় মেগা প্রজেক্ট হাতে নিয়ে কস্টটাকে স্ট্যাবলিশ করে দিয়ে যাওয়া, স্ট্যান্ডার্ড সেট করা, একটা স্ট্যান্ডার্ড তারা আমরা ধরে নিচ্ছি যে এই পিরিয়ডে কোনো চুরি হবে না, কোনো কারাপশন হবে না। একটা দুটো তিনটে বড় মেগা প্রজেক্টের যদি কাজে ওনারা হাত দিয়ে দিতে পারেন তাহলে অ্যাটলিস্ট আমরা বুঝে যাব যে হ্যাঁ পার কিলোমিটার রাস্তা করলে এত খরচ হতে পারে বা এই ফ্লাইওভার করলে পার কিলোমিটার এত খরচ হতে পারে। এইটা ভবিষ্যতের জন্য একটা রেফারেন্স হয়ে থাকবে। না, এই 40% ক্যাপাসিটিতে যদি চলে তাহলে তো সাস্টেনেবিলিটির একটা প্রশ্ন চলে আসে। সাস্টেনেবিলিটির প্রশ্ন তো আমরা অনেক দিন ধরেই এটা নিয়ে দিন দরবার করছি, পত্রপত্রিকাতে আপনারাও লিখছেন। অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু এখন বন্ধ আছে, অনেকগুলো ফ্যাক্টরি এখন আপ ফর সেল হয়ে গেছে। তো এটার ইফেক্ট হয়তোবা আমরা অনেকেই মুখ খুলে বলতে পারি না, বাট অ্যাকচুয়ালি কিন্তু সমস্যা আপনার সমস্যার মধ্যে আছে দুইটা ইন্ডাস্ট্রি। রিসেন্ট কিছু আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে আপনাদের এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য আরও বড় কম্পোনেন্ট বা গুরুত্বপূর্ণ গ্যাস, সেটার প্রাইসে সরকার কিছু নতুন সিদ্ধান্ত নিতে চায়। বিশেষ করে যারা নতুন কানেকশন নিয়ে ইন্ডাস্ট্রি করবে তাদেরকে বাড়তি 2.5 গুণ দাম দিয়ে কিনতে হবে। এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা, কতটুকু উদ্বিগ্ন? দেখেন, যখনই কস্ট বাড়ে তখনই আমরা আপনার গিয়ে চিন্তিত হয়ে পড়ি, বিকজ আমাদেরকে অ্যাট দ্য সেম টাইম চিন্তা করতে হবে যে আমার কনজিউমারের ওই প্রাইসটা অ্যাবজর্ভ করার মতো এবিলিটি আছে কিনা। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বিলো কস্ট আনফর্চুনেটলি সেল করে যাচ্ছি, বিকজ আমরা দেখছি যে একটা লেভেলে গিয়ে তার উপরে আর কস্ট অ্যাবজর্ভ করতে পারে না এই মার্কেট। তো আয়ের সাথে আমি যদি আয় বাড়াতে না পারি, শুধু ব্যয় বাড়াতে থাকি বা কস্ট বাড়াতে থাকি, তাহলে ইকোনমিতে মনে হবে যে কাজকর্ম হচ্ছে, বাট ভিতর থেকে হোল ক্রিয়েট হতে থাকবে, ক্যাপিটাল ইরোশন হতে থাকবে। কোভিডের পরের থেকে বাংলাদেশ হ্যাজ নেভার রিকাভার্ড। কোভিডের পরে আপনার আসলো ইউক্রেন ওয়ার, ওয়ার্ল্ড ওয়াইড একটা সাংঘাতিক রকমের প্রাইস এসকেলেট করে গেল, আপনার গিয়ে ওই ফ্রেট বেড়ে গেল। তারপরে আপনার গিয়ে বাংলাদেশে যে ডলারের ডেবাকলটা হয়ে গেল, ইন্টারেস্ট রেটে ডেবাকলটা হয়ে গেল, এই সব মিলিয়ে বাংলাদেশ নেভার রিকাভার্ড। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা অর্থনীতিবিদকে বুঝতে হবে। আমাদের বর্তমান সরকার ওনারা কিন্তু দায়িত্ব নিয়েছেন। উই ক্যানট কিপ গোয়িং ব্যাক টু দ্য ওল্ড রিজিম, যে ওনারা করে গেছে। এখন সময় চলে আসছে আপনাকে বোঝার যে আপনি দায়িত্ব নিয়েছেন। উই এক্সপেক্ট, আমার জন্য সরকার কি, যে সরকারই থাকুক, A B C D যেই থাকুক, আমি জনগণ, আমি একজন মানুষ বা ইনভেস্টর, আমি আপনার কাছ থেকে আজকের থেকে সার্ভিস চাই। হ্যাভ গিভেন ইউ টাইম, আমি আপনার কাছ থেকে এখন থেকে সার্ভিস চাই। আমরা শেষ করব আজকের আলোচনা। যদি 2-3টা প্রত্যাশা থাকে যে এই মুহূর্তে ইমিডিয়েটলি ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্থিতিশীল করার জন্য কি কি দরকার? আপনার 1 নম্বর হচ্ছে যে আপনার গিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। অ্যান্ড আমার মতে আপনার গিয়ে ডেমোক্রেটিক গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। আরেকটা হচ্ছে যে আপনার গিয়ে ব্যবসায়ীদের সাথে আমাদের অনারেবল ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব কয়েকবার বসেছেন, গভর্নর সাহেব বসেছেন, কিন্তু স্টেপসগুলো নিতে দেরি হয়ে যাচ্ছে। আমাদের জন্য যে রেমেডিগুলো দরকার সেগুলো নিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে ব্লিডিং হয়ে যাচ্ছে, অনেক বড় ব্লিডিং হয়ে যাচ্ছে। হয়তোবা 2 মাস পরে আমি ওনার কাছে বলবো যে স্যার আমি সারেন্ডার করে দিচ্ছি, আমি আর পারছি না। তো এই সিচুয়েশনে যাওয়ার আগে ওনাদেরকে অ্যাড্রেস করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো IDLC প্রেজেন্টস ইনসাইট। ভালো থাকবেন সবাই।